গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 10 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: নিখোঁজ যুবকের লাশ ফিশারিতে, যুবকের মরদেহ উদ্ধার, পালংঘাটে চাঞ্চল্য। 3 দিন ধরে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার হলো সড়কের পাশে থাকা একটি ফিশারিতে। ঘটনাটি দোলাই বিধানসভা এলাকার পিংতল গ্রামের। আজ শুক্রবার 24 বছর বয়সী যুবক ঠাকুর দাস নামে যুবকের মরদেহ পালংঘাট শিব মন্দির সংলগ্ন একটি ফিশারি থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা বলেন, ঠাকুর দাস 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি গরু চড়াতে এসে ফিশারির জলে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে পালংঘাট আউটপোস্টে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি ঠাকুর দাসের বলে শনাক্ত করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পরবর্তী খবর, কাছাড়ে আবারও চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। আজ দুপুরে জেলার কাশীবন ক্রেক পার্ক গ্রামীণ সড়কে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাহন থেকে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে গুমরা পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সূত্রে জানা গেছে, মিজোরাম থেকে যাত্রীবাহী গাড়িতে করে 6 নম্বর জাতীয় সড়ক হয়ে বহির্রাজ্যে বার্মিজ সিগারেট পাচারের চেষ্টা চলছিল। এমন তথ্যের ভিত্তিতে গুমরা পুলিশ কাশীবন ক্রেক পার্ক সড়কে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে তল্লাশিতে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয় এবং ঘটনাস্থল থেকেই এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম মিনাল হোসেন লস্কর। তিনি কাছাড় জেলার দোলাই থানার বাসখাল গ্রামের বাসিন্দা। উদ্ধার হওয়া বার্মিজ সিগারেট ও ধৃত অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তী খবর, ময়নারবদ লঙ্কা বিকল্প রেললাইন স্থাপনে 30,000 কোটি টাকার প্রকল্প ব্যয় ধরা হয়েছে। ডিপিআর অনুমোদন পেয়ে গৃহীত হয়েছে রেল বোর্ডে। এবার কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন পেলেই বিশাল এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। রাজ্যসভা সাংসদ নির্বাচিত হওয়ার পর 1 বছরের কার্যকালে তিনি যেসব উন্নয়নমূলক প্রকল্প নিয়ে জোরালোভাবে তদবির করেছেন, এর মধ্যে ময়নারবদ লঙ্কা রেল প্রকল্প বাস্তবায়নের সরকারি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছায় সন্তোষ ব্যক্ত করলেন কোনাদপুর কায়স্থ। নির্বাচিত হয়ে রাজ্যসভা সাংসদ পদে শপথ নেওয়ার পর 1 বছরের কার্যকাল পূর্ণ হয়েছে কোনাদপুর কায়স্থের। এই 1 বছরে বরাক উপত্যকার উন্নয়নের বিভিন্ন প্রস্তাব এবং দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় স্তরে কোথায় কোন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কি কি প্রস্তাব দিয়েছেন, শিলচরের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে মূলত এরই খতিয়ান তুলে ধরেন। কোনাদ জানান, ময়নারবদ লঙ্কা রেললাইন স্থাপনে ব্যয় হবে 28,000 কোটি টাকা। বাকি 2 কোটি টাকা ব্যয় হবে উমরাংশু থেকে একটি সাবলাইন স্থাপনে। রাজ্যসভা সাংসদ বলেন, এই প্রকল্পের একেবারে সাম্প্রতিক স্থিতি হলো এর চূড়ান্ত লোকেশন সার্ভে হয়ে গেছে। ডিপিআর অর্থাৎ ডিটেল প্রজেক্ট রিপোর্ট অনুমোদন হওয়ার পর পাঠানো হয়েছে রেল বোর্ডে। ডিপিআর সম্পর্কে আরও কিছু অতিরিক্ত তথ্য জানতে এটি ফের এনএফএলের জিএমের কাছে পাঠানো হয়েছিল। তথ্য পূরণ করে মালিগাঁও থেকে দিল্লিতে দ্বিতীয়বার পাঠানোর পর ডিপিআর গৃহীত হয়েছে। কোনাদ বলেন, খুশির খবর হলো আমাদের স্বপ্নের এই প্রকল্প এবার চূড়ান্ত ধাপে এসে পৌঁছেছে। এখন শুধু কেন্দ্রীয় ক্যাবিনেটের অনুমোদন পাওয়ার অপেক্ষায়। অপরদিকে স্কুল ও শিক্ষকদের প্রাদেশিকীকরণ নিয়ে রাজ্য জুড়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আসাম শিক্ষা সংশোধনী আইন 2025-এর অধীনে জমা পড়া 25,000-এরও বেশি আবেদন যাচাইয়ের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বিধানসভার বাজেট অধিবেশনের 4র্থ দিনে শিক্ষা দফতরের কাজকর্ম নিয়ে আলোচনার জবাবে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী রনজ পেগু। শিক্ষামন্ত্রী জানান, সংশোধিত আইনের অধীনে প্রতিষ্ঠান এবং শিক্ষকরা যাতে সরাসরি আবেদন করতে পারেন, সেজন্য এবছর অনলাইন পোর্টাল চালু করা হয়েছিল। সেই পোর্টালের মাধ্যমে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। এর মধ্যে নিম্ন প্রাথমিক থেকে 6,163টি, উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে 10,101টি, হাই স্কুল থেকে 5,733টি, সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে 1,222টি, হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে 201টি এবং ডিগ্রি কলেজ থেকে 1,498টি আবেদন এসেছে।
পেগু বলেন, আবেদনকারীরা আইনে নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পরই সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিষয়টি বিধানসভায় উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক এমডি আশরাফুল ইসলাম শেখ। প্রাদেশিকীকরণ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে তিনি জানতে চান, অবশিষ্ট বেঞ্চার স্কুলগুলিকে এই ব্যবস্থার আওতায় আনার ক্ষেত্রে সরকারের নির্দিষ্ট সময়সীমা কী। একই সঙ্গে বেঞ্চার স্কুলের শিক্ষকদের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। তার বক্তব্য, বহু শিক্ষক এখনও মাসে 10 থেকে 12,000 টাকা পারিশ্রমিক পান। তাদের চাকরি নিয়মিতকরণ এবং টেট সংক্রান্ত নিয়মে শিথিলতার দাবি জানান তিনি। এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এনসিটিই কাঠামোর অধীনে টিউটরদের স্বীকৃতি রয়েছে। বিধানসভায় পাশ হওয়া আইনে তাদের পারিশ্রমিক প্রতি বছর 6% হারে বৃদ্ধির ব্যবস্থাও রয়েছে। তবে পেশাগত যোগ্যতা অর্জন না করলে তাদের শিক্ষক হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি। পেগুর কথায় স্কুল শিক্ষার মানের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। বিধানসভা এদিন শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে আদর্শ বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতিমধ্যে 58টি আদর্শ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। যেসব কেন্দ্রে এখনও আদর্শ বিদ্যালয় নেই সেখান থেকে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। পরবর্তী খবর, বরাকে রাজনীতি করার কথা বলে পশ্চিমবঙ্গে গেরুয়া পতাকা উড়ালেন সন্তুষ্ট নয়া। ক্ষমতার লোভেই কি কম্প্রোমাইজ, প্রশ্ন সর্বত্র। আসামে নয়, শেষমেশ পশ্চিমবঙ্গে পাড়ি দিয়ে বঙ্গ বিজেপির হাত ধরেই গেরুয়া বসন পড়লেন সদ্য তৃণমূল ত্যাগী সুস্মিতা দেব। শিলচর তথা বরাক উপত্যকা থেকেই ফের সংসদীয় রাজনীতিতে পা রাখার কথা বলেছিলেন সুস্মিতা দেব। যেমনটা বলেছিলেন বাস্তবে হলো না তেমনটা। বৃহস্পতিবার বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে যোগ দিলেন বিজেপিতে। একসময় বরাক উপত্যকায় কংগ্রেস রাজনীতিতে শেষ কথা হিসেবে কথিত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা হঠাৎ করেই বিপরীতমুখী রাজনৈতিক আদর্শ গ্রহণ করেই যোগ দিলেন গেরুয়া দলে। তবে ক্ষমতার লোভে কি তার এমন কম্প্রোমাইজ, এমন প্রশ্ন উঠছে সর্বত্র। এদিকে সুস্মিতা দেব যে শুধু পদ্ম শিবিরে ভিড়েছেন তা নয়, এবার গেরুয়া দলের টিকিটে রাজ্যসভায় তার যাওয়া প্রায় নিশ্চিত করে ফেলেছেন। তাকে তৃণমূলের দেওয়া আসন থেকে মনোনয়ন দিয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের ডামাডোলের জেরে গাছফুল শিবির সহ রাজ্যসভার সাংসদ পদ চাড়েন সুস্মিতা দেব। আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়ে তার সুস্মিতার এই অবস্থান পাল্টে যাওয়ায় আলোড়ন শুরু হয় কাছাড় বিজেপিতেও। ফলে তার বিজেপিতে যোগদান নিয়ে চর্চা এবং চাপানুতর চললেও কাছাড় বিজেপি ছিল সম্পূর্ণ নীরব। সুস্মিতাকে নিয়ে কোনো হইচই বা আগ্রহ নেই তাদের। এরপরও একটা পক্ষ ধরে নিয়েছিল মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে আসাম বিজেপির হাত ধরেই গেরুয়া বসন পড়তে পারেন সন্তোষ তনয়া। এমনকি সুস্মিতা দেব সাংসদ পদ ছাড়ার পর শিলচরে পা রেখেই জানিয়ে দিয়েছিলেন বরাকের কোনো আসন থেকে লড়েই আগামীতে নতুন করে সংসদীয় রাজনীতিতে পদার্পণ করতে চান। এই উপত্যকায় তার ফাইনাল ডেস্টিনেশন। কিন্তু হলো ঠিক উল্টো, বঙ্গেই স্থায়ী হলো তার রাজনীতির ঠিকানা। সূত্রের খবর, কাছাড় তথা বরাক বিজেপির অনাগ্রহের ফলে আসাম বিজেপির গ্রিন সিগন্যাল কার্যত পাননি তিনি। তাই সুস্মিতা দেবের অনুগামী তথা শিলচরের সদ্য প্রাক্তন তৃণমূলীদের বিজেপিতে যোগদান নিয়েও দুয়াশা তৈরি হয়েছে। প্রসঙ্গত, তৃণমূল এবং রাজ্যসভার সাংসদ পদ ছেড়ে গত 11 জন শিলচরে পা রাখেন সুস্মিতা দেব। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সদম্ভে ঘোষণা করেন বরাকেই রাজনীতি করবেন। শুধু রাজনীতি নয়, এই উপত্যকার যে কোনো আসন থেকে নির্বাচনেও লড়বেন। আত্মচিন্তন করেই গেরুয়া বসন পড়ার ইচ্ছা প্রকাশ করে সেক্ষেত্রে গাইড হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম উল্লেখ করেন তিনি। এও জানিয়েছিলেন নগাঁও কিংবা পশ্চিমবঙ্গ নয়, বরাক উপত্যকার কেন্দ্রগুলোকেই পাখির চুপ করে তিনি ভবিষ্যৎ রাজনীতির শখ সাজাচ্ছেন। কিন্তু শেষমেশ শ্রমিক ভট্টাচার্যের ফোনেই বৃহস্পতিবার শিলচর থেকে কলকাতায় উড়ে যান তিনি। আরও 2 সাংসদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নেন গেরুয়া পতাকা। এরপর বিভিন্ন সংবাদ মাধ্যমে নিজের প্রতিক্রিয়ায় সুস্মিতা দেব বলেন, বিজেপির উন্নয়নমূলক কাজকর্মই তার কাছে প্রাধান্য পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে দেশ। এবার আসাম ও ত্রিপুরার মতো পশ্চিমবঙ্গেরও চেহারা পাল্টে যাবে বলে তার বিশ্বাস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।